সাম্প্রতিক সময়ে সব থেকে বড় হামলা এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীর উপর করলো তেহরিকি তালিবান। তারা পাকিস্তান সেনাবাহিনীর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেনা ছাউনি, জঙ্গি মিলিটারি ফোর্ট, তার উপর কালকে ভয়ঙ্কর একটি হামলা করে। এবং পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট এসছে সেখানে বলা হয়েছে এখনো অব্দি মৃতের সংখ্যা, পাক সেনাবাহিনীর মৃতের সংখ্যা 13। কিন্তু তেহরিকি তালিবান দাবি করেছে যেখানে তারা এই ধরনের ভয়ঙ্কর হামলা করেছে সেখানে কমসে কম 100টি পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিল। অর্থাৎ ধরে নেওয়া যায় এখানে আপাতত মৃতের সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। কি হয়েছে কালকে ঘটনাটি, এবং পাকিস্তানের পক্ষ থেকে যথারীতি একটি বিবৃতি এসছে। তারা তেহরিকি তালিবানের এই ধরনের হামলার পর ভারতের দিকে আঙুল তুলেছে এবং তারা কি বলেছে আমি আজকে ভিডিওতে আপনাদের জানাবো। কিন্তু তার আগে যে ভিডিও ফুটেজ কালকে তেহরিকি তালিবান প্রকাশ করেছে আমি সবটা দেখাতে পারবো না, ইউটিউবের কিছু গাইডলাইন আছে, কিন্তু সেই ভিডিও ফুটেজ দেখলে গা শিউরে ওঠে। পাকিস্তান সেনাবাহিনীর একাধিক গাড়ি, একাধিক ইনফ্রাস্ট্রাকচার তারা রীতিমতো ধ্বংস করে দিয়েছে এবং পাকিস্তান সেনার সদস্যরা রীতিমতো মাটিতে পড়ে কাতরাচ্ছে এবং পাল্টা কোনো প্রতিরোধী পাকিস্তান সেনাবাহিনী তৈরি করতে পারেনি। বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় হামলা কিন্তু এটি। দেখুন 6ই অক্টোবর এই পার্টিকুলার জায়গায় একটি হামলা হয়েছিল। সেই হামলায় তেহরিকি তালিবান ছোটখাটো রকেট, ড্রোন, স্মল আর্মস এগুলো কিন্তু ব্যবহার করে। এবার এই ফোর্ট যখন হামলার কবলে পড়ে তখনই এখানে ঠিক তার পরের দিন 7 এবং 8ই অক্টোবর পাকিস্তান রিলিফ টিম পাঠায়। এই রিলিফ টিম যখন এই অঞ্চলে যায় তখন রিলিফ টিমের যতগুলো গাড়ি ছিল তার সামনে আইইডি ব্লাস্ট হয়, অর্থাৎ একযোগে সমস্ত বিস্ফোরক ফেটে যায়। এবং বিস্ফোরক যখন ফেটে যায় তখন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা ঘাবড়ে যান, তারা গাড়ি থেকে নেমে আসেন এবং গাড়ি থেকে নামার পর তাদের উপর লাগাতার 25 থেকে 30 মিনিট গুলি বর্ষণ করা হয় তেহরিকি তালিবানের পক্ষ থেকে। অর্থাৎ ঠিক দুদিনে দুটো বড় হামলা। কিন্তু কালকের যে হামলা পাকিস্তানে করা হয়েছে, পার্টিকুলারলি সেনা ছাউনিতে করা হয়েছে, সেই হামলার কোনো জবাব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আপাতত নেই। তেহরিকি তালিবান একটি মিডিয়া রিলিজ করেছে। তারা কি বলেছে? তারা বলেছে এই হামলা তাদের প্রতিশোধের হামলা। কোন প্রতিশোধের কথা বলা হচ্ছে? আপনাকে ঠিক 2 সপ্তাহ পিছনে যেতে হবে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের নিজস্ব যে জায়গা টিরা ভ্যালি, তাদের দেশেরই কিন্তু অংশ, সেখানে একটি এয়ার স্ট্রাইক করা হয় এবং এয়ার স্ট্রাইক করার ফল কি হয়? এই অঞ্চলের কিছু সাধারণ নিরীহ মানুষ, ম্যাক্সিমামই নারী এবং শিশুরা কিন্তু মারা যান এবং 30 জনের মৃত্যুর খবর কিন্তু সেই পাকিস্তানের তিরা ভ্যালি থেকে উঠে আসে 23শে সেপ্টেম্বর 2025। জানি আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড় পড়ে যায় সেদিন, কারণ পাকিস্তান নিজের মানুষের উপরই যে F-17 ফাইটার জেট দিয়ে বোম্বিং করবে তা কিন্তু কখনো কেউ ভাবেনি। তেহরিকি তালিবান বলে আপনারা যেখানে বোম্বিং করেছেন সেটা নো ম্যানস ল্যান্ড নয়, সেটা সাধারণ মানুষের থাকার জায়গা, হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার ওখানে আছে। সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর এই ধরনের বোম্বিং আপনারা কেন করেছেন এর জবাব আপনাদের দিতে হবে। এবং অবশেষে ঠিক 15 দিনের মাথায় তেহরিকি তালিবানের পক্ষ থেকে একদম সিমিলার কায়দায় মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা হলো, যেখানে পাকিস্তানের জঙ্গি মিলিটারি ফোর্ট সম্পূর্ণ তছনছ হয়ে গেছে, 50 জন সেনা মৃত্যুর মুখে। এই ঘটনার পর আল জাজিরাতে একটি স্টেটমেন্ট পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে তারা পরিষ্কার এই ঘটনার স্বীকার করেছে যে এই ধরনের ঘটনা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সেখানে তারা বলেছে এই যে তেহরিকি তালিবান, তাদের আফগানিস্তানে ট্রেনিং করানো হয় এবং এই ট্রেনিং এর পিছনে আছে ভারতের পয়সা। অর্থাৎ তারা বারংবার করে ঠিক যেরকম ভাবে বালুচিস্তান লিবারেশন আর্মির প্রত্যেকটি হামলাকে পাকিস্তান ভারতের দিকে ঠেলে দিয়েছে, এই তেহরিকি তালিবানের এই হামলার যারা নেপথ্যে আছে তাদের নাম নাকি ভারত, এই রকমই পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে কিন্তু জানানো হয়েছে। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, নিজেদের দেশের সীমানা, সেই দেশের শাসন রক্ষা বা কর্তার ভূমিকায় পাকিস্তান সেনাবাহিনী কিংবা পাকিস্তান সরকার তারা এতটাই ব্যর্থ হয়েছে যে তাদের সেনাবাহিনীর সদস্যরা শুধু মারা যাচ্ছে তা নয়, তারা তাদের দেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলার দায় প্রতিবেশী একটা রাষ্ট্রকে দিতে বাধ্য হচ্ছে। এতে কিন্তু বোঝা যায় পাকিস্তান সরকারের কোনো কন্ট্রোল অন্তত খাইবার পাখতুন এলাকায় এই মুহূর্তে নেই, বালুচিস্তানের ওই প্রদেশে তো নেই। ফলে সব মিলিয়ে পূর্ব এবং পশ্চিমে প্রবল চাপে পাকিস্তানের আসিম মুনির। কালকে তেহরিকি তালিবানের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে পাকিস্তানের সেনা সদস্যদের
এবং সরকারকে পাস্তুন ল্যান্ড খালি করতে হবে। তেহরিকে তালিবান এই অঞ্চলে স্বাধীন একটি রাষ্ট্র তৈরি করতে চায়। দেখুন, ক্লিনটনের একটি কোট বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন লাদেনের সময়, যদি আপনি দুধ কলা দিয়ে কালসাপ পোষেন তাহলে সেই সাপ কোনো না কোনো সময় আপনাকে দংশন করবে। এই তেহরিকে তালিবানের জন্ম কিভাবে হয়? পাকিস্তান নিজের সুবিধার্থে এই ধরনের সংগঠনের জন্ম দিয়েছে। আজকে লস্কর ই তৈবা বলুন, মুজাহিদ্দিন বলুন, একের পর এক জঙ্গি সংগঠনকে দিনের পর দিন লালন পালন করে পাকিস্তান। পাকিস্তানের এই সরকার শুধুমাত্র ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য, ভারতকে অশান্ত করার জন্য। আজ দেখুন, তেহরিকে তালিবান পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীকে কার্যত ছিঁড়ে খাচ্ছে, যা রেমেডি, মুক্তির উপায় পাকিস্তান সেনাবাহিনীর কাছে নেই। পাশাপাশি কালকে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এই পুরো ঘটনায় একটি স্টেটমেন্ট দিয়েছেন। আমি সেই স্টেটমেন্টে আপনাদের ছোট করে পড়ে শোনাচ্ছি এবং আপনারা বুঝতে পারবেন সাম্প্রতিক সময় কিভাবে ভারতকে কোন কোন অ্যাঙ্গেলে কিন্তু টার্গেট করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফায়ারের পর ব্রাহ্মণ্যবাদ নিয়ে একটি কমেন্ট আমেরিকার পক্ষ থেকে এসেছিল, আপনারা অনেকেই জানেন। আমেরিকা পরিষ্কার বলেছিল রাশিয়ার থেকে ভারত যে তেল কিনছে এতে নাকি প্রফিট হয় শুধুমাত্র ভারতীয় ব্রাহ্মণদের, অর্থাৎ এখানে ধর্মীয় ভাবাবেগে তারা সুরসুরি দিতে চেয়েছিল। কালকে পাকিস্তানের সেই যে স্টেটমেন্ট এসছে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ডিপ স্টেটের সেই ফর্মুলাটাকেই ফলো করছে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছে ভারত কখনো ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র নয়, ভারতের মানুষ সংঘবদ্ধ নয়। একমাত্র ভারত সংঘবদ্ধ কার আমলে ছিল? মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেবের সময়। এবার আমি জানি না পাকিস্তানের এই ডিফেন্স মিনিস্টার, যাকে নিয়ে ওয়েস্টার্ন মিডিয়ায় রীতিমতো চর্চা হয়, তিনি ভারতের ইতিহাস কতটা জানেন। কিন্তু ঔরঙ্গজেবের সময়ের পরে ভারতবর্ষ আজ অব্দি ঐক্যবদ্ধ হতে পারেনি, এর মানেটা তিনি কি করলেন আমার কাছে কিন্তু পুরোটাই ধোঁয়াশা। কোথাও না কোথাও আপনারাও হয়তো বুঝতে পারছেন তারা কিন্তু ধর্মীয় ভাবাবেগে সুশ্রুতি দেওয়ার একটা চেষ্টা করছেন এবং ভারতের ইন্টারনাল পলিটিক্সকে ঘেটে দেওয়ার চেষ্টা করছেন। একদম ডিপ স্টেট যা চায় পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের কথাতেই কিন্তু কালকে পুরোটাই রিফ্লেক্ট হয়েছে। যখন এই রকম বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে তখন স্যার ক্রিকের কাছে পাকিস্তানের নেভি একটি মিলিটারি এক্সারসাইজ করলো। কি এক্সারসাইজ করেছে তারা? এই প্রথমবারের জন্য তারা ফতে-4 মিসাইল টেস্টিং করলো আরব সাগরে। এবং এই ধরনের মিসাইল টেস্টিং এবং মিলিটারি এক্সারসাইজ এর আগে ভারত বহুবার করেছে। ভারতের নেভি যখন এই ধরনের এক্সারসাইজ করত তখন নোটাম জারি করত, অর্থাৎ ওই অঞ্চলে কেউ যেন ভুল করেও না চলে যায়, সেই রকম একটি নির্দেশিকা নেভির পক্ষ থেকে দেওয়া হতো। কালকে পাকিস্তানের পক্ষ থেকেও আরবিয়ান সিতে নোটাম জারি করা হয়েছিল। এর আগেও তারা এই পার্টিকুলার জায়গায় সারফেস টু সারফেস একাধিক মিসাইল টেস্টিং করেছে, কিন্তু ফতে-4 এর মতো শক্তিশালী 750 কিলোমিটার রেঞ্জের কোনো মিসাইল কিন্তু এর আগে টেস্ট করেনি। তারা যা করেছিল তা হলো ফতে-1 এবং ফতে-2, অর্থাৎ পাকিস্তান ভারতকে উস্কানি দিচ্ছে। তারা বোঝাতে চাইছে 750 কিলোমিটার রেঞ্জ মানে তোমাদের সীমানার ভিতরে আমরা ঢুকতে পারি এবং আমরা তৈরি, তোমরা আসো। অর্থাৎ তাদের দেশের যাবতীয় যে ইন্টারনাল পলিটিক্সের ব্যর্থতা, তেহরিকে তালিবান, বালুচিস্তান, ইকোনমিক্যাল কোলাপস, সমস্ত কিছু ঢেকে এখন ভারতের দিকে তারা ফতে-4 মিসাইল টেস্টিং করছেন। যদিও ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি, কিন্তু ভারতের S-400 ডিফেন্স সিস্টেম সদা জাগ্রত। ভারতের নেভি, ভারতের আর্মি নিজেদের মতো করে বিষয়টা লড়ে নেবে। কিন্তু পাকিস্তান লড়াইটা চাইছে কেন সেটাও কিন্তু এই মুহূর্তে বোঝার বিষয়। আজকে আন্তর্জাতিক স্তরে তারা সমস্ত দিক থেকে যেভাবে ধরাশায়ী হচ্ছে, ঠিক এই মুহূর্তে তারা যদি একটা ফের এই যুদ্ধ খেলাটা খেলতে পারে তাহলে দেশের মানুষের ভাবাবেগ ফের তাদের সরকারের দিকে যাবে। সেই চেষ্টাই কিন্তু পাকিস্তান করছে। তবে সে তো অনেক পরের গল্প। আপাতত তাদের মিলিটারি বেস যেভাবে একের পর এক নষ্ট হচ্ছে প্রতিদিন, সেগুলো রেকটিফিকেশন কিভাবে করবে, কার টাকায় করবে, IMF এর টাকায়, আমেরিকার টাকায়, ফান্ডিং কে দেবে, কোন ব্যাংক লোন দেবে, এই প্রশ্নে জর্জরিত পাকিস্তান সরকার। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।